তপশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল রায়, সহকারী শিক্ষক গণিত। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নং 15 এবং আমার নাম তো শিমুল রায়, আমার এপিআইডি দেওয়া আছে এবং আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আজকে তারিখ হচ্ছে 6/9/2021। আজকে পঞ্চম শ্রেণীর আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9-এর আলোকের যোগ্যতাভিত্তিক প্রশ্ন। তো অনুশীলনী 9-এর যে চ্যাপ্টারটা দিয়ে আছে সেই চ্যাপ্টারটা হলো আমাদের শতকরা চ্যাপ্টার। তো এই শতকরা চ্যাপ্টারের যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে হলে আমাকে এই শতকরা চ্যাপ্টারের কিছু সূত্র আমাকে আগে জানতে হবে। তো সেই সূত্রগুলো জানতে পারলে আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে আমাদের সৃজনশীল অঙ্ক বা যে ধরনের অঙ্কই থাকুক না কেন সে ধরনের অঙ্ক আমরা খুব সহজে অ্যান্সার বের করতে পারবো যদি আমরা সূত্রগুলো জানতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে সূত্রগুলো একটু জেনে আসি। আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত সূত্র প্রথমে 1 নম্বর সূত্রটা, 1 নম্বরটা হলো আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। আসলের সূত্রটা হচ্ছে মুনাফা ভাগ মুনাফার হার ইন্টু হলো সময়। আর মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি, মুনাফার হারকে আর দ্বারা এবং সময়কে এন দ্বারা প্রকাশ করে থাকি। 2 নম্বর হচ্ছে মুনাফার সূত্রটাকে আমরা কি মুনাফা সমান কি লিখতে পারি? মুনাফা ইকুয়াল টু হলো আই, মুনাফা সমান হলো আসল পি সময় এন ইন্টু মুনাফার হার আর। 3 নম্বর হচ্ছে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আর সমান লিখতে পারি মুনাফা ভাগ আসল ইন্টু সময়। 4 নম্বর হলো সময়ের সূত্র থেকে আমরা লিখতে পারি মুনাফা ইন্টু 100 ডিভাইডেড আসল ইন্টু মুনাফার হার। এই 4টা সম্পর্কিত সূত্র যদি আমরা খুব ভালো মতো শিখতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারে যে সম্পর্কিত যে অঙ্কগুলো আসবে পরীক্ষায়, সৃজনশীল অঙ্কগুলো, সব অঙ্কগুলো মোস্ট অঙ্কই এই সূত্রগুলি ভিতরে অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে তাহলে শতকরা যে সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নর আমি কয়েকটা প্রশ্ন লিখে নিয়ে আসছি। এই প্রশ্নগুলো একটু আলোচনা করব এবং এর সমাধান করে দিব। সৃজনশীল নাম্বার 1 নম্বর প্রশ্নটা ছিল আপন কুণ্ডু সিটি ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় 12,000 টাকা ঋণ নিলেন। তাহলে আমাদের উদ্দীপকটা ছিল এরকম যে আপন কুণ্ডু নামে একজন ব্যক্তি, সে একটা ব্যাংক থেকে, সেই ব্যাংকের নাম উল্লেখ করা আছে সিটি ব্যাংক, সে বার্ষিক মানে 1 বছরে কত পার্সেন্ট মুনাফা দেয়? 8% মুনাফা। 8% মুনাফা হারে কত হাজার টাকা ঋণ নেয়? 12,000 টাকা ঋণ নেয়। এখন এই উদ্দীপকের আলোকে আমাকে 3টা প্রশ্ন দিয়ে আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে যে 12,000 টাকার 145 টাকা 45% কত টাকা? খ নম্বরে বলছে যে 9 বছর পর আপনকে কত টাকা পরিশোধ করতে হবে। গ নম্বরে বলছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 48,000 টাকা হবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বরের প্রশ্নের সলিউশনটা যদি আমরা করি তাহলে আমাদের কি লেখা আছে? 12,000 টাকার 145%। তাহলে চলো আমরা 1 নম্বরের ক নম্বরের সলিউশনটা করি। তাহলে আমাদের লেখা আছে প্রশ্নে যে 12,000 টাকার 145% সমান কত টাকা, এটা আমাকে বের করতে বলছে। আর আমরা এর আগে অনুশীলনের অঙ্কগুলো করার সময় আমরা জেনে আসছি যে পার্সেন্ট বলতে বোঝাইলো 1/100। আর টাকার মানে এখানে গুণ করা বোঝাচ্ছে। তাহলে আমাদের লিখতে পারি যে 12,000 টাকার 145% বলতে বোঝায় 145 ভাগ হলো 100। তাহলে আমরা এটা লিখতে পারি যে 12,000 গুণ 145 ডিভাইডেড 100 এত টাকা। তাহলে আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 10 এ 110 আসবে। আর এখানে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 1200। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও যদি 10 দ্বারা ভাগ করি, 10 অক্ষে কত? 10। আর এখানে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 120। এখন তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে 120কে 145 দ্বারা গুণ করলে যে রেজাল্ট হবে সেটা হবে আমার নির্ণীয় মান। তো চলো আমরা এটা গুণ করে আসি। 145কে আমরা সাধারণত 12 দ্বারা গুণ করি, পরে শূন্যটা আমরা বসিয়ে দেবো। 5 গুণে কত আসছে? 10-এর শূন্য হাতে আমার 1, আর 4 দুগুণে 8 কত? 9, 2 অক্ষে
2, একটা ঘর বাদ দিয়ে দিলাম। 5 অক্ষে কত 5, 4 অক্ষে 4, 1 অক্ষে 1। আচ্ছা 0, 9 5 14, 4 আর কত থাকে 1, 4 কত 5 আর 2 কত 7 আর 1 1। তাহলে আমার আসবে 1740। আর এই শূন্যটা আমি এখানে যদি বসে দিই তাহলে আমার টোটাল আসবে কত 1740 শূন্য টাকা, মানে 17,400 টাকা। তাহলে আমাদের আসছে কত, আচ্ছা 1200 120 45 145। তাহলে আমাদের আসছে 5 2 10 শূন্য আসছে, আর তোমার কত থাকে 1, 4 2 8 আর 1 9 আর 2 অক্ষে 2 আসছে। তাহলে এখন আসবে কত 145, একবার বাদ চলে 0 আর 5 9 5 কত 14, 4 হাতে আমার কত থাকে 1, 4 কত 5 5 আর 2 কত 7, 1 1। আচ্ছা আর এই শূন্যটা তো রয়ে গেল 120-এর, তো এটা হলো কত 17,400 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের একের যে ক নাম্বারের উত্তর এটা হবে 17,400 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে চলো আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি কি বলছে 2 নম্বর প্রশ্নে। খ নম্বরে বলছে 1-এর খতে বলছে 9 বছর পর আপনকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে 9 বছর পর আমার এখানে কি কি জিনিস দিয়ে আছে আমরা একটু দেখি। উদ্দীপকের সাথে উদ্দীপকে দিয়ে আছে মুনাফার হার 8%, মূলধন দিয়ে আছে মানে আসল দিয়ে আছে কত টাকা 12,000 টাকা। আর কত বছর পর বলছে 9 বছর পর, তাহলে এখানে আমার সময় দিয়ে আছে। তাহলে আমি এখান থেকে প্রথমে এই অঙ্কটা কীভাবে করতে পারি, প্রথমে আমি এখান থেকে মুনাফা বের করব। তো ব্যাংক এর আগে এই সলিউশনটা করার আগে আমি একটু বলি কীভাবে করতে হয়। তো আমি ব্যাংক থেকে মনে করি যে আমি 1200 টাকা ঋণ নিয়েছি, ব্যাংক থেকে আমি 1200 টাকা ঋণ নিয়েছি। এখন এই ব্যাংক থেকে 1200 টাকা ঋণ নেওয়ার ফলে আমি যদি 5 বছর পর জন্য আমি 1200 টাকা ঋণ নিয়েছি, তাহলে 5 বছর পর কি ব্যাংকে আমি 1200 টাকাই দিব না। ব্যাংক তো আমি আমাকে ব্যাংকের কাছ থেকে যখন আমি 1200 টাকা ঋণ নিয়েছি তো কিছু টাকা আমাকে ব্যাংকে ইন্টারেস্ট মানে সুদ দিতে হবে। তা কিছু টাকা ইন্টারেস্ট সুদ দেওয়ার ফলে আমাকে 1200 টাকার সাথে মনে কর যে 500 টাকা আমাকে সুদ দিতে হচ্ছে। তাহলে টোটাল ব্যাংকে দিতে হবে আমার 1200 টাকার সাথে আমি 500 টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে 1750 টাকা আমাকে ব্যাংকে দিতে হবে। তাহলে টোটাল মূলধন তো দিতেই হবে, তার সাথে আমাকে সুদ যে টাকাটা আসবে সেই টাকাটা সহ ব্যাংকে জমা দিতে হবে। তাহলে আমার এখানে এই অঙ্কটা সেম একই অঙ্ক, যে আমাকে এখানে মূলধন নিয়েছিলাম কত টাকা 12,000 টাকা ব্যাংক থেকে নিয়েছিলাম। কয় বছরের জন্য 9 বছরের জন্য। তাহলে ব্যাংকে তো আমি 12,000 টাকা দেবো না, 9 বছর পরে আমাকে সুদ সহ কত টাকা হয় সেই টাকার টোটাল টাকাটা আমাকে দিতে হবে। তাহলে আমি প্রথমে যদি এটার আগে মুনাফাটা বের করি, মানে সুদ কত টাকা সেই টাকাটার পরিমাণটা যদি বের করি, মূলধনের সাথে সেই সুদটা যোগ করে দেওয়ার ফলে যে টাকাটা আসবে সেই টাকাটা হবে সেই টাকাটা আমাকে ব্যাংকে জমা দিতে হবে। তা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা একটু করি। আচ্ছা আমাকে এখানে 1-এর খতে দেওয়া আছে, আমরা সেই সূত্র দিয়ে করব। আর মুনাফার সূত্রটা তো আমরা এখান থেকে জেনে আসছি যে মুনাফার সূত্র হলো আসল গুণ সময় গুণ হলো মুনাফার হার। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা আগে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। আসল পি ইকুয়াল টু কত 12,000 টাকা। মুনাফার হার আর কত দিয়ে আছে 8% মুনাফা। তাহলে 8%কে আমরা ভাঙাইলে লিখতে পারি 8/100। আচ্ছা মুনাফার হার, তার সময় দিয়ে আছে সময় n, এটা দেওয়া আছে কত বছর 8 বছর। আচ্ছা আমরা এখান থেকে কি বের করব মুনাফা বের করব। আমরা জানি মুনাফা আয় সমান লিখতে পারি আসল পি গুণ সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি ইন্টু হলো মুনাফার হার, আর একে আমরা 8 দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা আসল আমার কত টাকা 12,000 টাকা। সময় কয় বছর, সময় দিয়ে আছে আমার এখানে 9 বছর, সরি এখানে 8 বছর হবে না, এখানে হবে 9 বছর, প্রশ্ন দিয়ে আছে 9 বছর। আচ্ছা সময় দিয়ে আছে কয় বছর 9 বছর।
আর মুনাফার হার কত 8% মানে হলো 8/100, এইটা আমার দিয়ে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এটাকে একসাথে 100কে 100 দ্বারা ভাগ করে থাকি 1 হবে, আর এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করে থাকি তাহলে এখানে কত হবে 120 আসবে। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের গুণ করে কত 8 নং কত 72, তাহলে 120কে আমরা 72 দ্বারা গুণ করবো, দেখি আমাদের রেজাল্ট কত আসে। আচ্ছা 72 গুণ হবে কত 12, পরে শূন্যটা বসে দেবো, 2 দুগুণে কত 4, 7 দুগুণে 14, আচ্ছা শূন্য গেল 2 7, তাহলে এখানে আসছে কত 4 4 আর 2 কত 6 7 আর 1 8, আর এখানে আসবে কত আরেকটা শূন্য বসে যাবে, তাহলে 8640 টাকা, 8640 টাকা। তাহলে আমার এখানে আসলো কত মুনাফা 8640 টাকা, ঠিক আছে। তাহলে এটা আসলে মুনাফা, তাহলে আমাকে টোটাল কত টাকা পরিশোধ করতে হবে, অতএব 9 বছর পর, অতএব 9 বছর পর ব্যাংকে পরিশোধ করতে হবে। মূলধন ছিল 12,000 টাকা, আর মুনাফা আসছে মানে সুদ আসছে কত 8640 টাকা। তাহলে এই টোটালটা আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। তাহলে আসলে 0 সাথে 0 যোগ করলে 0, 4 সাথে 4, এখানে 6 আসবে, 8 আর 2 কত 10 এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে আসছে কত আমার 20,640 টাকা। এটি আমার উত্তর। তাহলে 9 বছর পর ব্যাংকে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে 20,640 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝতে পারলাম যে নিঃসন্দেহে তোমরা খ নাম্বারটা কীভাবে করতে হবে আমরা বুঝতে পেরেছি। এরপরে চলো আমরা গ নাম্বারটা করব। আচ্ছা গ নাম্বারটা কি বলছে আমরা একটু প্রশ্নটা দেখে আসি। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 48,000 টাকা হবে। তাহলে এখানে কত বছর পর বলছে, মানে আমাকে কি বের করতে বলেছে, সময় বের করতে বলেছে। তাহলে সময়ের সূত্রটা কি আমরা একটু দেখে আসি। এখান থেকে সময়ের সূত্রটা হচ্ছে মুনাফা ইন্টু 100 ভাগ আসল ইন্টু মুনাফার হার। তাহলে এই সূত্রতে এখানে আমি মুনাফার মান 48,000 বসাবো, আসলের মানটা বসাবো, মুনাফার হার বসাবো, বসিয়ে আমরা এখান থেকে সময়ের মানটা বের করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু করি। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, এখানে তো আমাদের আসলই থাকবে, এটা আমাদের গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা মুনাফার হার হলো 8% মানে 8/100, ঠিক আছে। সময়টা আমাকে বের করতে বলেছে, আর আচ্ছা আর এখানে আছে কত মুনাফা, মুনাফা দিয়ে আছে আয় দিয়ে আছে কত আমার এখানে 48,000 টাকা। মোট মুনাফার পরিমাণ 48,000 টাকা, 48,000 টাকা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখি, আমরা জানি সময় n ইকুয়াল টু লিখতে পারি কি লিখতে পারি, মুনাফা আয় ইন্টু হলো 100 ডিভাইডেড আসল পি ইন্টু হলো কত মুনাফার হার, আর আচ্ছা তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই। মুনাফা কত ছিল 48,000 টাকা ইন্টু হলো কত 100, মূলধন কত আমার 12,000 টাকা, আর মুনাফার হার কত 8। আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটু ছোট করি। এখানেও 3টে শূন্য আছে, এখানেও 3টে শূন্য আছে। তাহলে আমাদের 1000 লিখতে গেলে 1000 দ্বারা যদি আমরা ভাগ করতে চাই, 1000 দ্বারা লিখতে গেলে এখানেও 3টে শূন্য আছে। সো টোটালকে আমরা এটাকেও 1000 দ্বারা ভাগ করতে পারবো, এটাকেও আমরা 1000 দ্বারা ভাগ করতে পারি। কারণ দেখো এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য আর একটা 1 লিখলে তো 1000 দ্বারা বোঝায়। তাহলে এখানে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও আমরা 1000 দ্বারা ভাগ করতে পারি। তাহলে যদি আমি একসাথে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 12, আর এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে 48। আচ্ছা এবার যদি 12 দ্বারা ভাগ করি, 12কে কত 12 4 12 কত 48, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা এটাকে 4 দ্বারা ভাগ করি, 4কে কত 4 4 দুগুণে 8,
এবার 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে কত 50। 2 একটা কত 2, 100কে 2 দ্বারা ভাগ করলে আসবে 50, তাহলে সময় আসবে কত 50 বছর। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, এটাই আমাদের নির্ণীয় উত্তর 50 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে একের 3টা জিনিস আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্কটা শিখব। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখে আসি দ্রুত। 2 নম্বর প্রশ্নে বলছে যে 15% লাভে 3450 টাকায় একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো। ক নম্বরে বলছে যে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত। খ নম্বরে বলছে যে মোবাইল ফোনটি 10% মানে 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নাম্বারটা করি, যে মোবাইল ফোনটি ক্রয় মূল্য কত। আর আমরা জানি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় লাভ বা ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা 15% লাভে, তাহলে আমরা আগে 15% লাভে বিক্রয় মূল্যটাকে আমি বের করি। ক নম্বরে 15% লাভে, 15% লাভে যেহেতু লাভ করে তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে। 15% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 15 টাকা, তাহলে সমান সমান কত আসবে 115 টাকা। আচ্ছা এখানে আমাকে কি বের করতে বলেছে, প্রশ্নে বের করতে বলেছে যে একটি মোবাইল বিক্রয় করা হলো, মোবাইল ফোনটি ক্রয় মূল্য কত। আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য। যে জিনিসটা আমাকে প্রশ্নে বের করতে বলবে, আমরা আগেই জেনে আসছি যে যে জিনিসটা আমাকে প্রশ্নে বের করতে বলবে সেই জিনিসকে সবসময় আমরা হাতের ডান পাশে রাখবো। যা বের করতে বলবে সবসময় আমরা হাতের ডান পাশে রাখবো। তাহলে আমাদের এখানে যেহেতু আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্যকে আমরা ডান পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয় 15% লাভে, তাহলে ক্রয় মূল্য কত টাকা 100 টাকা। যেহেতু আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে আমরা ক্রয় মূল্যটাকে ডান পাশে রাখবো। আমরা লিখবো যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, কম হবে। কম হলে আমরা জানি ভাগ হয়ে যায়, তাহলে 100 ভাগ কত হবে 115 টাকা। আমাকে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করে বলছে 3450 টাকা। তাহলে 3450 টাকা, তাহলে বিক্রয় মূল্য 3450 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে। তাহলে 100 গুণ 3450, এবারে কত 115 টাকা। এখন আমরা শিক্ষার্থী বন্ধু এটা আমরা ছোট করি, যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে আমাদের কত আসবে 5 কুড়ি কত 100, আর 5 23 115, ঠিক আছে। এরপরে যদি আমরা 23 দ্বারা ভাগ করে থাকি, 23কে 23 দ্বারা ভাগ করলে 23 কত 23-এর ভিতর 23 একবারে যাচ্ছে। আর এটাকে যদি আমরা 23 দ্বারা ভাগ করে থাকি তাহলে আমরা একটু দেখি 23 দ্বারা 3450কে ভাগ করলে কত আসবে 34-এর ভিতরে একবার যাচ্ছে 23, আমার থাকবে 23 1, আর এখানে কত থাকবে 1 নিয়ে আসো কেটে 15, তাহলে আমার এখানে কত বার যাচ্ছে 5 করে, এখানে যাচ্ছে 5 বার, 5 23 কত 115, আর এই শূন্যটা এখানে বসে দিতে, তাহলে আমাদের কত আসবে 150। তাহলে আমাদের এখানে কত আসছে 150। অতএব আমাদের এখানে আসবে কত 15 কত 30, আর 2 শূন্য 0, 3000 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য 3450 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত টাকা 3000 টাকা। এটাই আমাদের নির্ণয় উত্তর। ক্রয় মূল্যটা আমাকে বের করতে বলছে, উত্তর 3000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এরপরে চলো খ নাম্বারটা। খ নাম্বারটা কি বলছে, মোবাইল ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত। সেম এটাকে আমাকে বিক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্য বের করেছি। এটা হলো যেমন ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বের করবো। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু করি। আচ্ছা আমাদের এখানে লাভ কত বলছে 10% লাভে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্যটা আগে বের করি। বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, তাহলে আসবে কত 110 টাকা।
আচ্ছা, এখানে আমাকে কি বের করতে বলেছে আমরা আগে একটু দেখি। বিক্রয় মূল্য বের করতে। সো বিক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে আমরা ওইটাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, যেহেতু আমাদের 10% লাভ, মানে 10% লাভে বলছে। আচ্ছা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 110 ভাগ কত হবে? 100 টাকা। আমাকে কত টাকা বলছে? 10% হবে। বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ছিল আমাদের? আচ্ছা, একটি মোবাইল ফোন বিক্রি করা হলো, ক্রয় মূল্যটা কত? মোবাইল ফোনটি 10% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে আমাদের ক নাম্বারে পেয়েছিলাম আমাদের ক্রয় মূল্য কত টাকা? 3000 টাকা ছিল। ক্রয় মূল্য আমাদের ক নাম্বারে 3000 টাকা ছিল। তাহলে এখানে লিখব যে ক্রয় মূল্য 3000 টাকা হলে 3000 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 110 গুণ হবে কত? 3000 ডিভাইডেড কত? 100 টাকা। 3000 টাকা কোথা থেকে পেলাম? ক নাম্বার হতে পাই। ক নাম্বারে আমাদের ক্রয় মূল্য বের হয়েছিল কত টাকা? 3000 টাকা। তাহলে এটাকে যদি 100 দ্বারা ভাগ করি একবার, আর এটাকে ভাগ করলে 330, তাহলে আমাদের আসবে কত? 3300 টাকা। 110কে 30 দ্বারা ভাগ করলে কত আসবে? 3300 টাকা। এটাই আমাদের বিক্রয় মূল্য। উত্তর। তাহলে উত্তর বিক্রয় মূল্য 3300 টাকা। এটাই আমাদের নির্ণয় উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলো আমরা 3 নম্বর সৃজনশীলটা করি। সৃজনশীলটা কি বলেছে আমরা একটু দেখে আসি। 3 নম্বর সৃজনশীল, কোনো বিদ্যালয়ের 500 জন শিক্ষার্থীর মধ্যে 400 জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে। তাহলে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে ভিতরে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন অনুদান, গভর্নমেন্ট থেকে বিভিন্ন অনুদান, বিভিন্ন ধরনের আর্থিক অনুদান এগুলো এসে থাকে। তো এই জন্য আমাদের একটি বিদ্যালয়, সেই বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর ভিতরে 400 জন শিক্ষার্থী কী করেছে? ব্যাংক অ্যাকাউন্ট করেছে। এখন ক নম্বরে বলছে যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে? মোট শিক্ষার্থী শতকরা বলছে। তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন? 500 জন। তার ভিতর ব্যাংক অ্যাকাউন্ট করেছে কতজন? 400 জন। তাহলে একে কতজন? শতকরা যেহেতু আমাকে শতকরায় বের করতে বলেছে, তাহলে 100তে কতজন সেটাকে আমাকে বের করতে হবে। তা চলো আমরা 3 কত করি, লিখব 500 জনের মধ্যে 500 জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে, ব্যাংকিং অ্যাকাউন্ট 500 জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 400 জন। যেহেতু আমাকে শতকরায় বের করতে বলছে, তাহলে 100 জনের ভিতরে তুলনা করতে হবে। তাহলে একজনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 400 ভাগ কী হবে? কম হবে, কম হলে ভাগ হয়ে যায় এতজন। তাহলে সুতরাং 100 জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 400 গুণ কত হবে? 100 ডিভাইডেড কত? 500। এটাকে 100 দ্বারা ভাগ করলে কত? একবার। 500-কে ভিতরে কয়বার যাবে? 5 বার। 500-কে কত? 5 500টা কত? 40 শূন্য। তাহলে আমাদের কতজন? 80 জন। অতএব হবে কতজন? 80 জন। তাহলে 500 জন, তাহলে 100 জনের ভিতরে কতজন ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে? 80 জন। এটাই আমার নির্ণয় উত্তর, যেহেতু আমাকে শতকরায় বের করতে বলেছি। 80 জন 100 জনের ভিতর তুলনা করতে বলেছে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এরপরে আসো খ নাম্বারটায়। খ নাম্বারে কি বলছে? স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী 45% হলে, মানে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী মানে 45% হলে বলতে বোঝানো হয়েছে যে 100 জনের ভিতর 45 জন ছাত্রী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত? মানে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা করতে বলতে বোঝা যাচ্ছে যে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা, যে 400 জনের ভিতরে কতজন, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা খ নম্বরটা করে আসি। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী 45% নয়, তাহলে 100 জনের ভিতরে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 45 জন ছাত্রী।
স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট 45% ছাত্রী বলতে বোঝায়, বা এভাবে লিখতে পারি আমরা 45% ছাত্রী হলে 100 জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 45 জন। তাহলে একজনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 45, কম হলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখন হলো ছাত্রী হলে অ্যাকাউন্টধারী ছাত্রীর সংখ্যা কতজন অ্যাকাউন্ট খুলেছিল? 400 জন। তাহলে 400 জনের ভিতর ব্যাংকিং অ্যাকাউন্ট কতজন সেটা আমাকে বের করতে হবে। জনের মধ্যে ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে 45 গুণ হবে কত, 400 ডিভাইডেড 100। তাহলে 1 আর এখানে কয়বার, 4 বার। তাহলে আমাদের 45কে 4, এটা 4 বার হবে। 4 দ্বারা গুণ করলে কত আসছে দেখি আমরা একটু। 45 গুণ হচ্ছে 4, 4 5 কত, 20, শূন্য হাতে আবার 2 থাকে, 4 দুগুণে 8 আর 2 10। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে, 4 5 কত, 4 5 20, শূন্য তেমন কত থাকে 2, 4 4 16 আর 2 18। আমাদের এখানে কত আসবে, 180 জন। ঠিক আছে, তাহলে 45কে 4 দ্বারা গুণ করলে 180 জন। তাহলে আমাদের এটার উত্তর হবে কত, উত্তর 180 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনুশীলনী 9-এর যে সৃজনশীল সম্পর্কে আলোচনা করলাম। এরপরেও যদি এই সৃজনশীল বাদেও যদি যে কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে, আমার ফোন নাম্বার দিয়ে আছে, আমার এপিআইডি দিয়েছে, যে কোনো একটা জায়গায় নক করলে আমি তোমাদের বুঝিয়ে দেব। তো তারপর তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে সমাপ্ত হতে যাচ্ছে। আজকে আর নয়, আমরা নতুন কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।